হুম। অধ্যায় 8, বিবর্তনের কৌশল। তাহলে এই চ্যাপ্টারে আমরা কি জানবো? আগেরটা শিখলাম আমরা বিবর্তন কাকে বলে, বিবর্তন সম্পর্কে বিভিন্ন যে থিওরিগুলো আছে সেগুলো সম্পর্কে জানলাম। এইটাতে আমরা জানবো যে সেই বিবর্তন হওয়ার যে পদ্ধতিগুলো বা বিবর্তনের যে সমস্ত পদ্ধতির থ্রু দিয়ে বিবর্তন হয়ে থাকে সেই সমস্ত বিবর্তনগুলো সম্পর্কে আমরা এই চ্যাপ্টারটাতে জানবো। তো এই চ্যাপ্টারটা শুরু করার আগেই একটা কথা খুব আমার চোখে লাগলো, বা এই জিনিসটা বেশ চোখে পড়লো, লাগলো বলা ভুল হবে, চোখে পড়লো, খুব ভালো লাগলো এই কথাটা। সেটা হচ্ছে চার্লস ডারউইনের এই কথাটা। এটা আমি এখানে পড়তে চাইছি কারণ এই মুহূর্তে কথাটার দাম আছে প্রচুর, পরীক্ষার পার্সপেক্টিভ থেকে নয়, কিন্তু এই কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা। ইট ইজ নট দ্য স্ট্রংগেস্ট অর দ্য মোস্ট ইন্টেলিজেন্ট হু উইল সার্ভাইভ, বাট দোজ হু ক্যান বেস্ট ম্যানেজ চেঞ্জ। ঠিক আছে? তার মানে কি? এর মানে হচ্ছে যে পৃথিবীতে এমন নয় যে সব থেকে শক্তিশালী বা যে সব থেকে বুদ্ধিমান সেই বেঁচে থাকবে, বরং যে পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবে সেই একমাত্র পৃথিবীতে বেস্ট থাকতে পারবে, এবং তাকেই আমরা বলবো বেস্ট। ঠিক আছে? এটা চার্লস ডারউইনের কথা। তো কেন এই কথাটা আমার হঠাৎ করে চোখে পড়লো? তার কারণ হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে, মানে যে সময় করোনার এরকম লকডাউন চলছে, এই সময় দাঁড়িয়ে ডারউইনকে কিন্তু সবাই মনে করছে। তার কারণ হচ্ছে যে করোনা ভাইরাস চলছে, লকডাউনও এবারে আর বেশি দিন মনে হয় থাকবে না, আস্তে আস্তে উঠিয়ে দিতে হবে, কারণ দেশের অবস্থা, ইকোনমিক একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, গরিব মানুষদের অবস্থাও আস্তে আস্তে, আর তাদের যে কেনার ক্ষমতা, ক্রয় ক্ষমতা, টাকা পয়সা সব শেষ হয়ে যাচ্ছে। তো আস্তে আস্তে কিন্তু এবার লকডাউন উঠে যাবে। লকডাউন উঠে গেলে কিন্তু আবার জাঁকি বসবে করোনা ভাইরাসের, একটা এরকম সম্ভাবনা আছে, বিশেষ করে জুলাই মাসে। এবং তখন যে কি অবস্থা হবে আমরা কিন্তু কেউ জানি না। এবং এইখানে দাঁড়িয়ে কিন্তু ডারউইনের যে প্রাকৃতিক নির্বাচন, যে তিনটে তার ছিল আমাদের প্রাকৃতিক নির্বাচনের, যে আন্তঃপ্রজাতি, অন্তঃপ্রজাতি এবং পরিবেশের সঙ্গে সংগ্রাম, যে সংগ্রামগুলো ছিল, সেই সংগ্রামগুলো কিন্তু হঠাৎ করে মানুষের ক্ষেত্রে স্পষ্ট হয়ে উঠছে। মানে যে জিনিস এতদিন আমরা বইয়ে পড়তাম সেই জিনিসটাই কিন্তু এখন অরিজিনালি দেখতে পাচ্ছি যে হচ্ছে বাস্তবে। তো ওই যে থিওরিটা ছিল কি, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, অর্থাৎ যে সব থেকে ফিট সেই একমাত্র বেঁচে থাকতে পারবে। এই ঘটনাটাই দেখবি হতে চলেছে আলটিমেটলি। এই জন্য বলছে যে আমাদেরকে কিন্তু নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে, আমাদেরকে শিখতে হবে কীভাবে করোনার সঙ্গে এই পৃথিবীতে বাঁচা যায়। করোনাকে তাড়াতে এখন অনেক সময় লাগবে, ততদিন পর্যন্ত ভারতকে বা দেশকে বন্ধ রাখা যাবে না। করোনার সঙ্গে আমাদেরকে বাঁচতে হবে। তো করোনার সঙ্গে বাঁচতে গেলে বিবর্তনের যে কথাটা ডারউইনি বলে গেছে, যে একদম লাস্ট লাইনটা, যে হু ক্যান বেস্ট ম্যানেজ চেঞ্জ, তাহলে নিজের মধ্যে যে পরিবর্তন আনতে পারবে সেই কিন্তু বেঁচে থাকতে পারবে। তো এই যে পরিবর্তন মানে কি, আমাদের আগে যেরকম আমরা জীবন লাইফ লিড করতাম সেই লাইফ লিডের সঙ্গে পরিবর্তন আনা। যেমন মাস্ক এখন পরতে হবে, যেমন তো জল বেশি করে খেতে হবে, খাবারের মধ্যে এমন খাদ্য উপাদান পরিমাণ বেশি রাখতে হবে যাতে শরীরের মধ্যে ইমিউনিটি পাওয়ার বেশি বাড়ে, শরীরের সঙ্গে জীবাণুর সঙ্গে লড়ার জন্য ক্ষমতার বিকাশ হয়। এই সমস্ত জিনিসগুলো আমাকে মেনটেন করে চলতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে চলতে হবে, যতদিন না গোটা পৃথিবী থেকে করোনা চলে যাচ্ছে আর কি। যদি এটা না করতে পারি তাহলে কিন্তু আমরা ডারউইনের মতে কিন্তু পিছিয়ে পড়া বা হেরে যাওয়ার যে প্রতীক, যে সমস্ত প্রজাতিরা তাদের মধ্যে গিয়েই পড়বো। তো এটা বিশাল বড় একটা কিন্তু সময় চলছে গোটা পৃথিবীতে। এবং আমাদের প্রত্যেককে কিন্তু চার্লস ডারউইনকে এই সময় মাথায় রাখতে হবে, কারণ এই যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট যেটা আমরা পড়েছি ক্লাস 10-এর থেকে, এটা শুধুমাত্র কিন্তু ওই জিরাফের বা বাঘের সঙ্গে হরিণের গল্প কিন্তু নয়, এটার মধ্যে মানুষও ইনক্লুডেড। এবং মানুষ কিন্তু আজকের দিনে ফেস করছে এটা। ডিপেন্ড করছে মানুষ কতটা কি সার্ভাইভ করতে পারবে, কে সার্ভাইভ করতে পারবে না পারবে, সবগুলো কিন্তু এর উপর ডিপেন্ড করছে। তো এই চ্যাপ্টারটা সম্পর্কে দু একটা কথা বলি। এই চ্যাপ্টারটা হচ্ছে অ্যাকচুয়ালি ছোট চ্যাপ্টার, খুব স্কোরিং চ্যাপ্টার, কিন্তু এই চ্যাপ্টারে যা জিনিস আছে সেগুলো সবই প্রায় নতুন, তার জন্য একটু বিশেষ গুরুত্ব দিয়ে পড়তে হবে। তো আমি যে পিডিএফটা দিয়েছি, পিডিএফটাতে একটু আমার পড়ার সময় ভালো করে ফলো করে পড়বি, কারণ আমি কিন্তু দেখবি পিডিএফটা যদি ভালো করে দেখেছিস, অনেক অনেক পেজ, গোটা পেজ দিয়েছি, ম্যাক্সিমাম আমি গোটা পেজটা দিয়ে দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি গোটা পেজটা পড়তে হবে না। গোটা পেজটা দিয়েছি এই কারণে, কারণ বোঝানোর জন্য। একটা ছোট্ট জিনিস যেটা পরীক্ষায় আছে বা যেটা সিলেবাসে আছে সেটা বোঝাতে গেলে তার পারিপার্শ্বিক যে আইডিয়াগুলো দরকার, কনসেপ্টগুলো দরকার, সেটা জানার জন্য গোটা পেজটা দরকার। কিন্তু পরীক্ষার সময় খালি হয়তো গোটা পেজটা আসবে না, খালি একটা পার্টিকুলার জায়গায় আসবে। তো সেই জায়গাগুলো আমি যখন বোঝাবো তখন বলে যাবো, তোরা কিন্তু মার্ক করে করে যাবি। যেমন ধরা যাক এইখানে প্রথমেই যেটা আমাদের সিলেবাসে দিয়েছে সেটা হচ্ছে প্রকরণ। এই যে 8.1 যেটা দিয়েছে, এটা সিলেবাসের মধ্যে দেওয়া আছে, প্রকরণ বা ভেদ বা প্রকরণের উৎস কী। তো তার আগে জানতে হবে যে প্রকরণ কী। তো প্রকরণ কি এটা জানার আগে আমরা যে তার আগে যেটা বলেছি ইন্ট্রোডাক্টরি পার্টটা, এটা পরীক্ষায় আসবে না বা সিলেবাসে নেই, কিন্তু আমাদের জাস্ট জানার জন্য জেনে রাখতে হবে। আমি খুব সংক্ষেপে বলে রাখছি। আগেরটাতে আমরা পড়লাম, আগের চ্যাপ্টার যেখানে আমাদের শেষ হলো সেখান থেকে এটা শুরু হচ্ছে।
আগের চ্যাপ্টারে আমরা শেষ করেছি যে বিবর্তনের বিভিন্ন তত্ত্ব আছে, বিভিন্ন মতবাদ আছে, তার মধ্যে সর্বথেকে আধুনিক যে মতবাদটা বা সবথেকে যে গ্রহণযোগ্য যে মতবাদটা সেটা হচ্ছে মডার্ন সিনথেটিক থিওরি বা আধুনিক সংশ্লেষবাদ। এই আধুনিক সংশ্লেষবাদ বিবর্তনের কতগুলি পর্যায়কে নির্দেশ করে। সেই পর্যায়গুলি কী কী? একটা হচ্ছে জিনতাত্ত্বিক প্রকরণ, একটা হচ্ছে বৈষম্যমূলক প্রজনন, আর হচ্ছে নতুন প্রজাতির সৃষ্টি। এই তিনটে কিন্তু প্রধান মূল পর্যায় আধুনিক সংশ্লেষবাদে। তো এই প্রথম যেটা লেখা আছে জিনতাত্ত্বিক প্রকরণ, এইটাকে নিয়েই আমাদের এখানে মানে মেনলি আর কি পড়ার বিষয় এই চ্যাপ্টারে, এই প্রকরণ কথাটা। ঠিক আছে, যে প্রকরণের সঙ্গে কি সম্পর্ক এই আমাদের বিবর্তনের। তো প্রথমে আমরা প্রকরণ কি সেটা প্রথমে জেনে নিই। সংজ্ঞা দেখ নিচের মধ্যে বক্সের মধ্যে দেওয়া আছে, ডবল টিক করাই আছে। নির্দিষ্ট প্রজাতি বা জীবগোষ্ঠীর প্রতিটি জীবসত্তার আকার, আয়তন, গঠন ও স্বভাবে যে বংশগতভাবে সঞ্চারণযোগ্য পার্থক্যসূচক বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তাকে প্রকরণ বা ভেদ বলা হয়। ঠিক আছে, অর্থাৎ কি এটা হচ্ছে কিসের না পার্থক্যসূচক বৈশিষ্ট্য। কিসের পার্থক্য? না প্রতিটি প্রজাতি বা জনগোষ্ঠীর প্রতিটি জীবসত্তার মধ্যে পার্থক্য। কীরকম? আগের আমরা যা পড়তাম সেখানে পার্থক্য ছিল প্রতিটি প্রজাতির মধ্যে পার্থক্য, এখানে কিন্তু প্রতিটা জীবসত্তার মধ্যে পার্থক্য। যেমন আমরা এই মুহূর্তে যারা এই ক্লাস করছি, এখানে তিনটি জীবসত্তা আছে, একজন আমি, আর একজন অমৃতা, আর একজন নিকিতা। এই যে তিনজনের মধ্যে যদি আমি পার্থক্য করি আকার, আয়তন, গঠন, স্বভাব এই সময়ের উপর ডিপেন্ড করে, তাহলে আমরা কিসের ওপর আলোচনা করছি? না সেক্ষেত্রে আমরা প্রকরণ বা ভেদের উপর আলোচনা করছি। পার্থক্যগুলো যখন আমরা বলতে আরম্ভ করবো, পার্থক্যর বিচারে আমরা যখন একে অপরকে আইডেন্টিফাই করা শুরু করব, এই পার্থক্য কিন্তু প্রত্যেকের সঙ্গে, এমনকি যমজ যদি দুজন হয়, এটাকে আমরা আইডেন্টিক্যাল টুইন আর কি বলতে পারি। তো একই মাতৃগর্ভে একই সঙ্গে দুজন জন্ম এবং পুরোপুরি যমজ, তবুও দেখা যাবে তাদের মধ্যেও কিন্তু প্রকরণ আছে। হ্যাঁ, সেটা হয়তো কম হবে, কিন্তু আছে প্রকরণ। হয়তো স্বভাবে কিছু হবে, কেউ হয়তো একটু শান্ত, কেউ হয়তো একটু চঞ্চল। বাইরের লোক হয়তো অত চট করে বুঝতে পারবে না, কিন্তু যে ঘরের মা বাবা বা ঘরে যারা থাকে তারা কিন্তু চট করে বুঝে যেতে পারবে। তাহলে যে বৈশিষ্ট্যগুলোর জন্য তাদেরকে বোঝা যাচ্ছে এ ওপর থেকে একটু আলাদা, তাকে কিন্তু আমরা প্রকরণ বলি। আমাদের স্কুলে দুটি ছোট ছোট মেয়ে একবার ভর্তি হয়েছিল, দুটি মুসলিম মেয়ে। তো একদম হুবহু এক, মানে মোটামুটি আমার 2 বছর লেগেছিল ওদেরকে আলাদা করে চিনতে। গলার আওয়াজ, মানে আচরণ, বদমাইশি, ইচ অ্যান্ড এভরিথিং, মানে এত ওদের মধ্যে প্রকরণটা কম যে মানে ভাবাই যায় না। মানে এত আইডেন্টিক্যাল টুইন আমি দেখিনি। মানে 2 বছর আমার লেগেছিল টোটাল ওদেরকে আইডেন্টিফাই করতে যে কে কোনটা। আল্টিমেটলি 2 বছর পর ক্লাস করাবার পরে ওদেরকে আমি চিনতে শিখেছিলাম, বুঝতে পারতাম যে একজনের হাইট একটু লম্বা, আর একজন একটু সামান্য একটু বেঁটে, আর চলার হাঁটা চলার মধ্যে খুব সামান্য কিছু ডিফারেন্স আছে, আর আদারওয়াইজ কিন্তু কোনো ডিফারেন্স একে অপরের সাথে নেই। তাহলে এইটা, এই যে প্রকরণটা তাদের ক্ষেত্রে খুবই কম। তো কারোর ক্ষেত্রে অনেক বেশি থাকে, কারোর ক্ষেত্রে অনেক কম থাকে, কিন্তু থাকবেই, কারণ জিনের কিছু না কিছু পার্থক্য প্রত্যেকের মধ্যেই আছে। আচ্ছা, এরপরে আমরা পরের পাতায় চলে যাই। পরের পাতায় এলাম আমরা। পরের পাতায় কি পাচ্ছি না প্রকরণের গুরুত্ব, কেন এই প্রকরণটা এত পড়ে। 1 নম্বর হচ্ছে বিবর্তন। প্রকরণের ভিত্তিতে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে নতুন প্রজাতির উদ্ভব ঘটে, যা বিবর্তনে সাহায্য করে। ঠিক আছে, তাহলে প্রকরণের একটা মানে বিবর্তন একটা বৃহৎ বড় একটা ঘটনা, যেটা হয়তো অনেক জীবের মধ্যে একসাথে ঘটছে, একটা প্রজাতির সৃষ্টি হচ্ছে, অনেক বছর সময় লাগছে। কিন্তু আমরা জানি একটা সমুদ্র তৈরি হতে গেলেও বিন্দু বিন্দু জলকণা লাগে। তো সেরকম বিবর্তন যদি একটা বড় সমুদ্র হয়, তাহলে তার বিবর্তন বিন্দু বিন্দু জলকণাগুলো হচ্ছে প্রকরণ, যেগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের মধ্যে বর্তমান। 2 নম্বর হচ্ছে কি হেটারোজেনেইটি। হেটারোজেনেইটি কী জিনিস? প্রকরণের ফলে একই প্রজাতির ব্যক্তিতান্ত্রিক স্বতন্ত্রতা সৃষ্টি হওয়া। প্রত্যেকেই আমরা মানুষ, অথচ তা সত্ত্বেও আমাদের প্রত্যেকে আমরা স্বতন্ত্র চরিত্রের মালিক আর কি। প্রত্যেকেই স্বতন্ত্র চরিত্র আর কি, বৈশিষ্ট্য বহন করে চলি আমরা। তো এইটাকে আমরা বলি হেটারোজেনেইটি। 3 নম্বর হচ্ছে বংশগতির ভিত্তি। প্রকরণ বংশগতির ভিত্তি গঠন করে, একদম এক্স্যাক্টলি। এই যে প্রকরণটা সৃষ্টি হয় বংশগতির ফলে, ফার্স্ট জেনারেশন থেকে সেকেন্ড জেনারেশন, সেকেন্ড জেনারেশন থেকে থার্ড জেনারেশন, এই যে জেনারেশন চেঞ্জ হচ্ছে, এগুলো কিন্তু বংশগতির উপর ভিত্তি করে আছে। 4 নম্বর হচ্ছে কার্যকরী প্রভেদ। প্রকরণের মাধ্যমে নতুন কার্যকরী প্রভেদ বা ভেরিয়েন্ট গঠিত হয়। ঠিক আছে, নতুন কার্যকরী প্রভেদ মনে হচ্ছে যে নতুন বৈশিষ্ট্য, নতুন কোনো পার্থক্য, কার্যকরী পার্থক্য, যেটা নতুন কোনো কাজ করছে, সেটা কিন্তু আমরা দেখতে পাই। আর 5 নম্বর হচ্ছে অভিযোজন, যেটা এখনই বলছিলাম, অনেক দিন সময় লাগে প্রকরণের। ঠিক আছে, এরপরে আর প্রকরণের প্রকারভেদ এই ব্যাপারটা আর আলাদা করে দরকার নেই। প্রকরণের যে মূল উৎস হচ্ছে 3টে দিয়েছে: পরিব্যক্তি বা মিউটেশন, পুনঃসঞ্জীব বা রিকম্বিনেশন, এবং জিনের অভিবাসন বা ইমিগ্রেশন।
এই কথাটা আছে। তো ফার্স্ট এবারে আমরা আসি 8.2-তে প্রকরণের উৎসরূপে পরিব্যক্তি বা মিউটেশনকে। ঠিক আছে? তাহলে প্রথমে প্রকরণ আমরা পড়লাম। এবারে প্রকরণের যে উৎস যেগুলো আছে, এই যে ৩ টে মূল উৎস, পরিব্যক্তি, পুনঃসংযুক্তি আর অভিবাসন, জিনের অভিবাসন, এই ৩ টেকে আমরা ব্যাখ্যা করছি। তাহলে প্রথম যেটা আছে প্রকরণের উৎসরূপে পরিব্যক্তি বা মিউটেশন। তাহলে মিউটেশন কি আগে আমাদের জানতে হবে। দাগ দেওয়া আছে, দেখ আন্ডারলাইন করাই আছে আগে থেকে, তোদের সুবিধা হচ্ছে এই জায়গায় আমি দাগ দিচ্ছি না। জিন ও ক্রোমোজোমের আকস্মাৎ যে পরিবর্তনের ফলে জীবের ফিনোটাইপের বংশানুসরণযোগ্য পরিবর্তন ঘটে তাকে পরিব্যক্তি বা মিউটেশন বলা হয়। এর মধ্যে দুটো জায়গাকে একটু আন্ডারলাইন করে রাখবি, কারণ সংজ্ঞাটা যদিও 19-20 হয়, লেখার ক্ষেত্রে এই কথাগুলো কিন্তু লিখতেই হবে। সেটা হচ্ছে আকস্মিক যে পরিবর্তন, এই কথাটা। আরেকটা কথা হচ্ছে কি না, এই যে বংশানুসরণযোগ্য পরিবর্তন, এই কনসেপ্টটা অনেকের থাকে না। ঠিক আছে? তার মানেটা কি? তার মানেটা হচ্ছে প্রথমে হচ্ছে এই পরিবর্তনটা আকস্মিক হবে, যেটা পুরোপুরি বলতে পারি যে অভিব্যক্তির থেকে পৃথক। অভিব্যক্তি আকস্মিক হয় না, হাজার হাজার বছর লাগতে পারে বা অনেক বছর লেগে যায় এটা হতে। এটা এখানে কিন্তু হবে না, এটা কয়েক বছর, কয়েক মাস, কয়েক দিন এমন হতে পারে, এটা ঘটতে পারে এই পরিবর্তন। এবং পরের পয়েন্ট আছে আরও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বংশানুসরণযোগ্য পরিবর্তন। অর্থাৎ এমন পরিবর্তন, আকস্মিক পরিবর্তন হয়তো কেউ হয়তো আমার কাছে এলো নিয়ে, বা হয়তো কোনো স্টুডেন্টকে অনেক সময় আমাকে জিজ্ঞেস করতে শুনেছি যে স্যার আমার মধ্যে হঠাৎ করে আকস্মিক পরিবর্তন দেখা গেছে। কীরকম পরিবর্তন দেখা যাচ্ছে না, পায়ের আমার একটা আকল হয়েছে পায়ের মধ্যে, বা পায়ের এখানটা ফুলে গেছে কোনো কারণে, কোনো জায়গায় ঘষা লেগে, তাহলে এটা তো একটা এক ধরনের পরিবর্তন। এটা তো আকস্মিকই হয়েছে, 1 মাস 2 মাস হয়তো কোনো কারণে ঘষা লেগে বা কোনো কারণে হোক সেই জায়গাটা আকল হয়েছে, শারীরিক কোনো একটা পরিবর্তন এসেছে ছোটোখাটো। তাহলে এইটাকে কি আমরা মিউটেশন বলতে পারবো? তাহলে ফার্স্ট পয়েন্ট অনুযায়ী হ্যাঁ পারবো, কিন্তু সেকেন্ড পয়েন্টটা আবার প্রথম পয়েন্টটাকে নাকচ করে দিচ্ছে। সেকেন্ড বলছে বংশানুসরণযোগ্য পরিবর্তন, অর্থাৎ পরিবর্তনটা এমন হবে যেন বংশানুসরণযোগ্য হতে হবে। অর্থাৎ যে বলছে আমার পায়ে আকল হয়েছে তার ছেলেরও যেন ওই জায়গায় একটা আকল তৈরি হয়, কিন্তু সেটা হবে না কখনোই। ঠিক আছে? তো কারণ সেই পরিবর্তনটা জিনগত পরিবর্তন নয়, তার জন্য সেটা তার ছেলেপুলের মধ্যে দেখতে পাওয়া যাবে না। তাহলে এই পরিবর্তনটা হতে হবে কার না, জিন এবং ক্রোমোজোমের পরিবর্তন, যেটা দেখ ওই আকস্মিক যে পরিবর্তনের আগেই লেখা আছে, জিন এবং ক্রোমোজোমের পরিবর্তন। তার জন্য পুরো সংজ্ঞাটা যে পরিবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য হবে তাকেই আমরা বলবো কি না, মিউটেশন। ঠিক আছে, বোঝা গেছে? এরপরে আমরা চলে আসি যে এই শব্দটার উৎপত্তি কি। বিখ্যাত বিজ্ঞানী সবাই আমরা জানি নাম, হুগো দা ভ্রিস। আগের বারের পরীক্ষাতে অনেকবার এর নাম তোরা পেয়েছিস এমসিকিউগুলোতে, সেখানে এর নামটা ছিল মিউটেশন তত্ত্বের প্রবক্তা। তো এই মিউটেশন তত্ত্ব বা পরিব্যক্তি কী, বা প্রকরণের ভেরিয়েশনের উৎস কী কী দেখে নিই আমরা। এখানে 4টে উৎস দেওয়া হয়েছে। 1 নম্বর হচ্ছে যে জিনের প্রকৃতিগত পরিবর্তন ঘটতে পারে। ঠিক আছে, একটা জিনের একটা প্রকৃতি, জিনের যে প্রকৃতি তার কিছু পরিবর্তন হতে পারে। জিনের সংখ্যাগত পরিবর্তন হতে পারে, জিনের সংখ্যা বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে। ক্রোমোজোমের প্রকৃতিগত পরিবর্তন হতে পারে, ক্রোমোজোমের যে নর্মাল যে ক্রোমোজোমের প্রকৃতি, ওয়াই ক্রোমোজোম, এক্স ক্রোমোজোম, তাদের যে প্রকৃতি সেগুলো পরিবর্তন হতে পারে, বা ক্রোমোজোমের সংখ্যার পরিবর্তন হতে পারে। এই পরিবর্তনগুলো যদি হয় তবেই কিন্তু এই পরিবর্তনগুলোর ফলে যে পরিবর্তনটা আসবে, ফিনোটাইপিক পরিবর্তনটা বা বাহ্যিক পরিবর্তনটা, সেই পরিবর্তনটাকে আমি বলবো পরিব্যক্তি। তাহলে এই শর্তগুলো থাকতে হবে। পায়ের আকলটার কারণ কিন্তু এই 4টের মধ্যে কোনোটাই নয়। এই জায়গাটা আমাদের ইম্পর্ট্যান্ট। এর পরের যে জায়গাটা আছে আমাদের, যেটা ছবির পাশে, এই জায়গাটা না পড়লেও চলে, কিন্তু বোঝার জন্য আমাদের এই জায়গাটা পড়তে হবে। এটা কিন্তু নেই পরীক্ষার মধ্যে। পরীক্ষাতে স্পেসিফিকলি বলে দিয়েছে এই যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে দাগ দেওয়া আছে সিলেবাসের মধ্যে। তা আমাদের এটা জানার জন্য জানতে হবে, কারণ প্রচুর যে কথা বা প্রচুর শব্দ যেগুলো আমরা পরে পড়বো, যে শব্দগুলোর মানে এই ছোটোখাটো জিনিসগুলো না পড়লে পরে আমরা বুঝতে পারবো না পরে। তাহলে কী বলছে এখানে না, ফলে নির্দিষ্ট একটি প্রজাতি বা জনগোষ্ঠীর সম্পূর্ণ নতুন এক বা একাধিক অ্যালিল গঠিত হয়। তাহলে এই পরিবর্তনগুলো যদি হয়, তাহলে এই পরিবর্তনগুলো, এই যে 4 রকম পরিবর্তনের জন্য নতুন অ্যালিল তৈরি হবে। অ্যালিল আমরা পড়েছি সেই ক্লাস 10-এ। আমাদের বিখ্যাত বিজ্ঞানী ছিলেন যিনি জেনেটিক্সের ওপর কাজ করেছিলেন, মেন্ডেল, তিনি অ্যালিলের কথা বলে গেছিলেন, ক্যাপিটাল টি স্মল টি, প্রত্যেকটা আলাদা আলাদা বৈশিষ্ট্যকে ডিনোট করতো আর কি। তো এই যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলোর জন্য যে নতুন অ্যালিল তৈরি হচ্ছে, সেই অ্যালিলগুলোকে আমরা বলছি কি না, এই মিউটেশন হচ্ছে তার কারণ।
অথবা অ্যালিলগুলির পুনরাবৃত্তির হার বা ফ্রিকোয়েন্সি পরিবর্তন হতে পারে। এই কথাটার মানে কি, ফ্রিকোয়েন্সি কথাটা বারবার আমরা পাবো। আমি আগেও বলছিলাম আগের দিনে যে ফ্রিকোয়েন্সি কথাটা মেইনলি তোর স্ট্যাটিস্টিক্সের সঙ্গে সম্পর্কযুক্ত। তাহলে ফ্রিকোয়েন্সি কথাকে যদি আমি বাংলায় বলতে যাই, তাহলে পুনরাবৃত্তি হার, কোনো একটা ঘটনা বা কোনো একটা বৈশিষ্ট্য কত পার্সেন্ট বা কত শতাংশ পর্যন্ত বা কতটা পরিমাণ পর্যন্ত সে পুনরাবৃত্ত হতে পারে, আবার এই ঘটনাটা একই রকম হতে পারে। এই যে তথ্যটাকে, এটাকে আমরা বলছি ফ্রিকোয়েন্সি। এটা আমরা কিন্তু স্ট্যাটিস্টিক্সে তোরা যখন ছোটোবেলায় পড়িস তখন আমরা এফ হিসাবে লিখতাম ফ্রিকোয়েন্সি কথাটাকে, স্মল এফ। বা তোরা হয়তো তোদের কি 11-12 ম্যাথেও আছে মনে হয়, নেই? স্ট্যাটিস্টিক্স নেই তোদের? পরিসংখ্যা 11-এ ছিল, হ্যাঁ। তাহলে তোরা হয়তো স্মল এফ যেটা ছিল ওটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? ওইটা হচ্ছে আর কিছু না, পুনরাবৃত্তি। ওই যে সংখ্যাটা, ওই সংখ্যাটার কবার আবার ঘুরে আসতে পারে তার মান আর কি ওটা। যাই হোক, কার্যত মিউটেশনের ফলে জীবের যে কোনো বৈশিষ্ট্যের পরিবর্তন হতে পারে। উক্ত পরিবর্তন জিন ও ক্রোমোজোমের পরিবর্তনের কারণে উদ্ভূত হওয়ার দরুন বংশগত সঞ্চারণযোগ্য। ওই যে বললাম আমি যে বংশগত সঞ্চারণযোগ্য হতে হবে, জিন এবং ক্রোমোজোমের পরিবর্তন হলেই সেটা একমাত্র সম্ভব। আমি যদি কোনো বৈশিষ্ট্য চাই যে কোনো পেরেন্টসদের থেকে তার সন্তানদের মধ্যে যাক, তাহলে সেই বৈশিষ্ট্য তার জিনের মধ্যে আনতে হবে, সেই পরিবর্তনটা তার জিনের মধ্যে আনতে হবে, বা বৈশিষ্ট্যটাকে তার জিনের মধ্যে ঢোকাতে হবে। আদারওয়াইজ সেটা তার বৈশিষ্ট্য হবে, তার সন্তানের মধ্যে দিয়ে সেই বৈশিষ্ট্যটা প্রবাহিত হবে না, ঠিক আছে? সেই জিনিসটা কিন্তু মিউটেশনের ক্ষেত্রে সেই শর্তটা অবশ্যই গ্রহণযোগ্য হবে। নির্দিষ্ট প্রজাতির সকল জীবের একই সঙ্গে একই মিউটেশন ঘটে না, অবশ্যই নয়। কারণ প্রজাতির এটা মিউটেশন প্রজাতির সঙ্গে সম্পর্কযুক্ত নয়। মিউটেশন হচ্ছে ইন্ডিভিজুয়াল বা জীব সত্তার সঙ্গে সম্পর্কযুক্ত। অর্থাৎ ওই যে বললাম আমি, তুই বা অমৃতা, হ্যাঁ, নিকিতা বা এরা যারাই, আমরা যে 3 জন ক্লাস করছি, এরা যে প্রত্যেক আলাদা জীবসত্তা আমাদের সঙ্গে সম্পর্কযুক্ত, এই কথাটা। এটা কিন্তু গোটা মানুষের যে প্রজাতি তার সঙ্গে সম্পর্কযুক্ত নয়। তার জন্য যদি মিউটেশন হয় তাহলে সেটা কয়েকটা জীবের মধ্যে ঘটবে, গোটা প্রজাতির মধ্যে ঘটবে না। প্রজাতি বা জনগোষ্ঠীর সদস্য জীবসত্তাগুলিতে পৃথক মিউটেশনের কারণে পৃথক পরিবর্তন ঘটে, যার ফলে প্রকরণ বা ভেদ সৃষ্টি হয়। এই যে কনসেপচুয়াল কথাগুলো যেগুলো আমি বলছি, এগুলো কিন্তু তোদের এমসিকিউ সলভ করতে সাহায্য করবে। এমসিকিউ তোরা আগে পরীক্ষা দেখলি যে অনেক ক্ষেত্রেই কিন্তু 4টে অপশানই মনে হচ্ছে হবে, মিল পাচ্ছি আমরা। একমাত্র সেই অপশানগুলো তোরা ঠিক করে আসতে পারবে তখন, যখন তোদের কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। অর্থাৎ এই ধরনের, এই যে ব্যক্তিসত্তা, কোনটা ব্যক্তিসত্তার ক্ষেত্রে, কোনটা একটা ছোট প্রজাতির ক্ষেত্রে, কোনটা আবার বৃহৎ পপুলেশনের ক্ষেত্রে, কোনটা ক্ষুদ্র পপুলেশনের ক্ষেত্রে, এই যে জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে, তাহলে এমসিকিউগুলো ক্লিয়ার হয়ে যাবে। কিছু মিউটেশনের কারণে সৃষ্ট প্রকরণ জীবকে নির্দিষ্ট পারিপার্শ্বিক পরিবেশে অভিযোজিত হতে অধিক সুবিধা প্রদান করে। এইরূপ মিউটেশনকে নির্বাচনশীল বা অভিযোজন সুবিধা মিউটেশন বলা হয়। হ্যাঁ, এখানে আমি একটা কথা বলে রাখি যেটা এখানে বলা নেই। অভিযোজনের সময় মিউটেশনের আরেকটা বৃহৎ পার্থক্য হলো, অভিযোজন সাধারণত কোনো জীবের ভালোর জন্য হয়। অর্থাৎ এই যে কোনো একটা জীব পৃথিবীতে বেঁচে থাকতে গেলে তার যে পরিবর্তনটা দরকার, সেই পরিবর্তনটাই তার মধ্যে অভিযোজন রূপে আমরা প্রকাশ পাই। বাট মিউটেশন যে সবসময় জীবের ভালোর জন্য ঘটবে তা কিন্তু নয়। মিউটেশনের কিন্তু সেরকম কোনো বালাই নেই। মিউটেশন হয় কোনো একটা কারণে, জিনের পরিবর্তন হলে, তার অনেক কারণ থাকতে পারে। জিন বা ক্রোমোজোমের যে 4 রকম পরিবর্তন আমরা দেখলাম, যে কোনো একটা হলেই মিউটেশন হবে। এবার সেই মিউটেশন হওয়ার জন্য দুটো কারণই হতে পারে। এক, তার ভালোর জন্য হতে পারে, তার খারাপের জন্যও হতে পারে। যদি ভালোর জন্য হয় তাহলে সেটাকে বলবো আমরা অভিযোজন সুবেদী মিউটেশন। আর যদি না হয় তাহলে কিন্তু যেটা মানে সুবেদী হবে না আর কি, ঠিক আছে? সিলেক্টিবল হবে না আর কি, নন সিলেক্টিবল আমরা বলতে পারি। তো এরকম দু রকমই হতে পারে, এটা কিন্তু মেন পার্থক্য। তার জন্য প্রকরণের সুবিধাটা হতে পারে যে মিউটেশন সুবিধাটা দ্রুত হচ্ছে, এটা একটা যেমন অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজও আছে, যেটা ক্ষতি করতেও পারে, একটা জীবকে মৃত্যুর দিকেও ঠেলে দিতে পারে, বা তার যে পরবর্তী প্রজন্মকেও কিন্তু মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। অনেক সময় দেখেছি আমরা কোনো রোগের ক্ষেত্রে, যত জেনেটিক যে রোগগুলো হয়, কোনো একটা বংশের মধ্যে রোগটা বয়ে চলছে, তো এইটা তো বোঝা যাচ্ছে গোটা মানব জাতির তো নয় রোগটা, ওটা একটা বংশের মধ্যে ঘটছে। ওইরকম যে কটা বংশ আছে তাদের মধ্যেই সে রোগটা হচ্ছে আর কি। তো সেটা হঠাৎ করে তার মধ্যে কোনো মিউটেশন এসছে, তার জন্য ওই রকম রোগটা তার মধ্যে দেখা, জেনেটিক রোগ, তাই সেটা তো তার ভালোর জন্য নয় মোটেও, তাই না?